নদীর চরে জলকাদার মধ্যে হাঁটু পর্যন্ত ডুবিয়ে দাঁড়িয়ে আছে বাসন্তী। আজকে ঠাকুর ঠাকুর করে অন্তত জোগাড় হলে বাঁচে সে। জলে ডুবে মরা সধবার নদীতে ভেসে আসা কলসি সমেত অস্থি বাসন্তীর লাগবেই লাগবে। প্রায় 1 বছর ধরে অপেক্ষা করে যাচ্ছে তো করেই যাচ্ছে সে। স্বামী সোহাগী মাগিগুলো না মরে দিব্যি বেঁচে পড়তে ঘর করছে। ঘেন্না করে বাসন্তী। ওদের সুখ যে বছর ফাল্গুনী পূর্ণিমার রাতে ভিটের দক্ষিণের গাছে 3টে মাত্র শিউলি ফুটবে, আর সেই ফুল নাকের কাছে ধরলে কাঁচা রক্তের গন্ধ পাওয়া যাবে। বাসন্তী জানে সেই মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী উপযুক্ত তিথি। গেল পূর্ণিমাতেই ফুটেছে সেই ফুল, আবার না জানি কবে কত যুগ পরে ফুটবে। এই সুযোগ হারানো যাবে না। শিলে বেটে ছাগলের দুধে মিশিয়ে রেখেছে। দুধ কেটে ছানা পচলে তবে তা ব্যবহার করা যাবে। বাসন্তীর পায়ের উপর দিয়ে একটা ঢ্যামনা সাপ লকলক করে চলে গেল। বাসন্তীর কোনো ভ্রুক্ষেপ নেই। বাসন্তী জলের দিকে ঠায় তাকিয়েই আছে। আসবে তো। শশান্ত মোটে ক্রোশ খানেক। মরা পড়ানো হয়নি নাকি? গৌরীর মরা নিয়ে যখন বেরোলো ওরা, তখনই তো লোকের চোখে ফাঁক গলে বাসন্তী ছুটে এসেছে এখানে। অস্থি ভাসিয়ে যদি দেয়, স্রোতে ভেসে এদিকেই তো আসবে। তাহলে এখনো আসছে না কেন? আরও আধ ঘন্টা রোদ মাথায় করেই দাঁড়িয়ে থাকলো বাসন্তী। কিন্তু না, ব্যর্থ নয়। এবার অপেক্ষা সার্থক তার। কাঁসাই নদীর মরা স্রোতে আস্তে আস্তে ভেসে আসছে একটা মাটির ছোট্ট কলসি। বাসন্তীর ঠোঁটে খেলে গেল বিজয়িনীর নিঃশব্দ ক্রূর হাসি। কাদা জল থেকে এবার স্রোতে নামল সে। নদীতে জল খুবই কম, স্রোত তো নেই বললেই চলে। বাসন্তী অনায়াসে সাঁতার দিয়ে ভেসে আসা কলসিটার কাছে পৌঁছে গেল। ছোট কলসিটার মাথা অবধি কানায় কানায় ভর্তি সাদা গুঁড়ো গুঁড়ো ছাই। গৌরীর কালো শরীরটার এমন সাদা ছাই ভেবে তাচ্ছিল্যের হাসি হেসে একদলা থুতু ফেলল বাসন্তী নদীর জলে। তারপর হাত বাড়িয়ে কলসিটাকে ছুঁতেই দুপুরের আকাশে বাসন্তীর ঠিক মাথার ওপর হঠাৎই কান ফাটানো শব্দে ডেকে ওঠে একটা প্রাণী। মুহূর্তের মধ্যে চমকে কেঁপে ওঠে বাসন্তী। আকাশে মুখ তুলে দেখে বিশাল ডানাওয়ালা নোংরা একটা শকুন। দিনের আলোয় এই প্রথম সুখের একটা স্পর্শ টের পায় মনের মধ্যে বাসন্তী। রোদের তাপে আকাশের দিকে তাকিয়ে থাকা যায় না। বাসন্তী তাই বেশিক্ষণ আকাশের দিকে মুখ তুলে দেখতে পারল না, কিন্তু না তাকিয়েও অনুভব করল শকুনটা এক দৃষ্টে তার দিকেই চেয়ে আছে। বিশাল ডানা দুটো দিয়ে বাতাস কাটার শব্দ হচ্ছে, আর তার সঙ্গে তাল মিলিয়ে মাঝে মাঝে কর্কশ ডাক বেরিয়ে আসছে শকুনটার গলা থেকে। বাসন্তী এই ভাষা বোঝে। এই ভাষা সতর্ক করার ভাষা। কাল বিলম্ব না করে কলসিটাকে আঁচলে চেপে সোজা বাসন্তী হাঁটা দেয় বাঁশবাগানের ভেতরের পথ দিয়ে। শোন বসন্তে, তো কি ভেবেছিস মুখ কিছু বুঝে লাইলা? ফের যদি লস্টামি করবি তো তোকে পুলিশে দেব।
এই বলে শাসিয়ে গেল মোড়লের ছেলে। বাসন্তী অতি সংযমে মনে মনে হেসেছে তখন, কিন্তু উঠোন থেকে মোড়লের ছেলে চলে যেতেই মনে মনে তৈরি হওয়া হাসিটা বাসন্তীর গলা চিড়ে বেরিয়ে এসে আকাশে বাতাসে মিশে যায়। বাসন্তী পোষা পাহারাদারের কুচকুচে কালো বিড়ালটার সামনে হাসতে হাসতে ধপ করে বসে পড়ে। তারপর তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, হারামি মিনসে গোলা, হ্যাঁ তোরা বাসন্তীকে পুলিশে দিবি? বারে বাহ, শুনেছিস লোকালি ওরা নাকি আমাকে পুলিশে দেবে। সালা বেশ করবো, নষ্টামি করবো। আর তোরা নিজেদের ইজ্জত বাঁচাইতে নিজেরাই আমাকে রক্ষা করবি, বুঝলি? এসেছে সব সালা। বাসন্তীর চোখের রাগ ধীরে ধীরে ফোঁটা ফোঁটা জেদ হয়ে ঝরে পড়ল ওর দুটো গাল বেয়ে। এমন সময় প্রকৃত বন্ধুই পারে মনের ঘায়ে মলম লাগাতে, আর কালের চেয়ে বড় বন্ধু বাসন্তীর জীবনে আজ আর কেউ হতে পারবে না। তার অব্যক্ত ভাষাতেই বাসন্তী খুঁজে পায় তার মনের মতো যথেষ্ট সান্ত্বনা। বাসন্তীর আজ আর তিনকুলে কেউ নেই। যে বষ্টমীকে সে মা বলে ডাকত, সেই বষ্টমীর মুখেই শুনেছে সে তাকে নাকি 3 বছর বয়সে রেলের স্টেশনে কুড়িয়ে পায় বষ্টমী। তবে থেকে বষ্টমীর ঘরেই মানুষ হয়েছে বাসন্তী। সেই বষ্টমী চলে যেতে বাসন্তী অনাথ। এই মালভূমির পাহাড়ে বসবাস করা মানুষগুলো যেন পোড়া তামা খোদাই করে তৈরি করা এক একটা জীবন্ত মূর্তি, অথচ বাসন্তী একদমই বিপরীত। গলানো মাখন দিয়ে তৈরি তার দেহ, চুলের বেনি যেন এক ঘুমন্ত মসৃণ কালনাগিনীর মতো পিঠে এলিয়ে পড়ে থাকে। চোখের মণি দুটো যেন গভীর মদিরা পাত্র। কিন্তু এত রূপসী হওয়া সত্ত্বেও তার হাসিটা প্রাণোচ্ছল নয়, বরং সর্বদাই যেন সংযত। এই রকম দেহজ বৈষম্যই আসলে তাকে তিলে তিলে একলা করে দিল। অনেক চেষ্টা করেছে বাসন্তী। গ্রীষ্মের চড়া রোদে সারাদিন সারা দুপুর বাঘমুন্ডির খোলা মাঠে দাঁড়িয়ে থেকেছে গায়ে সর্ষের তেল মেখে। আবার কখনো ভাতের হাঁড়ির কালি আঙুলে করে তুলে সারা গায়ে মেখেছে, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। বাসন্তী কিছুতেই মালভূমির মানুষগুলোর মতো হতে পারেনি। ওদের একজন সে কিছুতেই হতে পারেনি। গৌরী, শ্যামা, চড়ুই, ঝুমড়ি সকলেই দূর থেকে অনেকবার চেয়ে থেকেছে বাসন্তীর দিকে, কিন্তু বাসন্তী নিজে এগিয়ে গিয়ে কথা বলতে চাইলেই তারা বিদ্বেষ বিলিয়ে দিয়ে নীরবে দূরে সরে গেছে। আজও মনে পড়ে সেই সেদিন 16 বছর বয়সে পা দিতেই এক সন্ধ্যায় বষ্টমী বাসন্তীকে ডেকে বলল, তুই যদি পুরা কয়লা দিয়ে তৈরি হতিস তাহলে দেখতিস তোর মুখ কেমন সুন্দর বিহা দিতুম। কিন্তু মারে, তুই যে পুরার মুখী আগুন দিয়ে তৈরি, আর তোর সে আগুনে তুই নিজেই জ্বলে পুড়ে মরছিস। কেন মা, আমার বিয়ে কেন হবে না? মাগি, তুই বিহা করার কথা ভাবছিস? আগে পেটে খেয়ে বাঁচবি কি করে সেটা ভাব। কেন রে মা, তুই কেন ভিক্ষা করতে পারবি না? হ্যাঁ, ভিক্ষা করব? জানিস, আজ বটতলায় মুরল মুখে ডাকিছিল, মুখে হুকুম দিয়ে দিচ্ছে আর ই গায়ে থাকতে দিবে ক্লাই। বললো কেন আমাদেরকে থাকতে দেবে না কেন তা? আরে তো আমাদের ভিটে বটে, আমরা আমাদের ঘর বাড়ি ভিটে ছেড়ে যাবো তো কোথা? মুরলও বলছে আর বাকি সুবাইও বলছে, গায়ের ছিলে চুকরার দল সবিক্ষণ মরদ হইতেছে। বাসন্তীর জন্য নাকি ওরা নষ্ট হয়ে যাবে। আবার বাসন্তী সামনে থাকলে নাকি গায়ের বাকি বিটি ছিলাগুলার ভালো ঘরে বিহা দেওয়া যাবে ক্লাই।
এখন কি যে করবক মু চিন্তা করতে পারছি ক্লাই। তোকে নিয়ে মু কোথা যাবক আর কি বা করবক। কোনো উত্তর খুঁজে পায়নি ওরা দুজনের কেউই। প্রদীপ জ্বালানোর বিলাসিতা ওদের ঘরে মানায় না, তাই অন্ধকারের দেওয়াল আঁকড়েই সারা রাত তেমনই বসে থাকে ওরা। কিন্তু অন্ধকার আরও কিছু গভীর হওয়া তখনও বাকি ছিল। এই ঘটনার ঠিক দিন 10 পরের কথা। মোড়ল একাই বিকেলবেলা এলো বষ্টমীর ঘরে। বষ্টমী, ঘুরে আছো নাকি? কে বটে? ও মুরল তু? মু ভয়লাই, মু তোকে একটা ভালো প্রস্তাব দিতে চেয়েছি বটে। ভালো প্রস্তাব? বাবা, তাই ভালো প্রস্তাবটা কি বটে? মানে মোর সাথে বসন্তীর বিহাটো দি কেনে, না হলে এই গায়ে ওয়াকে কেউ মান লিয়ে বাঁচতে দিবে একলা। সবার লোভ ধরেছে ওর উপর, বুঝাই তো। তাই বলছে মোর সাথে বিহা দিলে মৌকে রক্ষা করবক, যাকে বলে একেবারে রানী বনায় রাখবক। আর তখন তোদের গাঁও ছাড়তে হবে একলা, আর ভিক্ষাও করতে হবে একলা। কি বল? বাসন্তী তোর বিটির বয়সী রে মুরল, তাছাড়া তোর ঘরে বউ বেটা সব আছে। আরে আরে বয়সটা কোনো সমস্যা আইলা? মু এখনো জোয়ান মরদ গুলোর থেকেও বেশি তগড়া আছে। তোর বিটিকে সুখাই রাখবা, আর আগের বউটুকে মু ছেড়ান দিবক। উহার উপর মোর কোনো টান লাই। তু শুধু একবার রাজি হইন যা, তোর বিটি কে লিয়ে মু আলাদা ঘর বাঁধব কিনে ভেবে দিখা। মুরলের বউ হবে বসন্তী, এমন সুযোগ আর পাবে ক্লাই। তাছাড়া তোকেও মু ভরাই দেবক। এই ঘরট সারাই দিবক। তারপর তারপর তোকে অনেক হাঁস মুরগি ভেদ দেবক, মন কি একটা গরু দিবক। তোকে 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 আর ভিক্ষা করতে হবে একলা। তো দুধ ডিম বেচে পয়সা গুনবি, কি বলিস? কার যে আসলে লোক ধরেছে চুরিটার উপর সেটাও বুঝতে আর মুর বাকি লাই। ঠিক আছে, মুখে একটু ভাবতে দি কিনে। তুই বরং কাল বিকেলে আসিস একবার, এখন তো যা বটে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই ভাব, মন দিয়ে ভাব। তবে খবরদার, ভুলেও এই কথাটা 5 কান হওয়া চাই না, তাহলে কিন্তু জান লিয়ে লিব। মোড়লের চলে যাবার পথের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বসে থাকে বষ্টমী। তার পিছনে এসে দাঁড়ায় বাসন্তী। বষ্টমী পিছন ঘুরে তাকায় না, কেবল উপলব্ধি করে বাসন্তীর নিঃশব্দ উপস্থিতি। ঠান্ডা গলায় বাসন্তী বষ্টমীকে বলে, অত ভাবিস না মাতো, আমি মোরলকে বিয়ে করব। আমি মোরলকে বিয়ে করতে রাজি আছি। আমি বিয়ে করলে যদি সবার মঙ্গল হয়, সকলের ভালো হয়, কষ্ট দূর হয়, তবে আমি বিয়ে করব। বষ্টমীর চোখ
আকুল পাথারে কোনো একটা আশ্রয় খুঁজে পেয়ে জলজল করে উঠল। উত্তেজনার বশে তার পাংশু মুখ রক্তিম হয়ে গেল। বষ্টমী ধনুকের ছিলার মতো টান টান হয়ে উঠে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে কিন্তু একটু অন্যমনস্কভাবে বলল, তুই রাতের ভাত চড়া, মু একটা জরুরি কাম সারাই আসছি। আর আজ থেকে 3 দিন তুই চুল বাদ বিকলাই, বেনি যেমন আছে তেমনই থাক, মাথায় হাতই দিতে হবে ক্লাই। বাসন্তী দেখল কথা শেষ করে উত্তরের অপেক্ষা না করেই বষ্টমী হনহন করে হেঁটে গেল চড়ুয়ার বনের দিকে। ভীষণ গভীর সে বন, সাপ খোপের রাজত্ব। পরদিন বিকেল গড়াতে না গড়াতেই হুঁকো বগলে মোড়ল আগের দিনের কথার মতো আবার আসে বষ্টমীর বাড়িতে। হাসি মুখে বষ্টমী আজ আপ্যায়ন করে মোড়লকে। আয় মোড়ল আয়, বুঝ দাওয়ায় আগে। খুশি হইছ যখন, তখন নিশ্চয়ই খুব ভালো কিছু খবর আছে। ভালো খবরই বটে, আসলে বাসন্তী তোর ডাক ঠেলতে পারে ক্লাই। সত্যি বলছিস বষ্টমী? মু স্বপন দেখছি লাকি রে। স্বপ্ন লয় রে, স্বপ্ন লয়, একদম সত্যি। তাই তো বাসন্তী এখন 3 দিন তোর তরে ব্রত করবে। পরশু রাতে ঘরকে আসিস কিনে, বাসন্তী তোর তরে ভাত রাঁধতে বসে থাকবে। বষ্টমীর কথা আজও ভেতরের ঘরে দাঁড়িয়ে শুনেছে বাসন্তী। তীব্র অভিমানের জ্বালা ফেনিয়ে ফেনিয়ে উঠতে চাইছে এবার তার পা থেকে মাথার দিকে। অসহনীয় রকমের ঘৃণা বোধ হয় বাসন্তীর এবার বষ্টমীর প্রতি। এমন নির্লজ্জ হ্যাংলামোর অর্থ টের পায় না সে। নিজের হাতে ভাত রান্না করে খাওয়াতে হবে ওই সরীসৃপটাকে, কিন্তু কেন? ওদের ভালোর জন্য কেবল বিয়েটুকুই করতেও রাজি হয়েছে, এইটুকুই মাত্র। এর চেয়ে বেশি নির্লজ্জতার দরকার কি? আজও বাসন্তী মাঝরাতে ঘুম ভেঙে টের পায় বষ্টমী পাশে শুয়ে নেই। গত 3 দিন ধরে প্রতি রাতে সে কোথায় যাচ্ছে জানে না, জানতেও চায় না সে। বাসন্তীর এখন অন্য চিন্তা। আজ দুপুর গড়ালেই ওকে মোড়লের জন্য ভাত রান্না করতে হবে, কিন্তু রাতেই কেন, দিনে নয় কেন? তারপর নিজেই নিজের কিশোরী মনের একটা পরিণত যুক্তিসঙ্গত উত্তর খুঁজে পায়। সে বুঝেছে আসলে বষ্টমী তাকে বেচে দিতে চায়, তাই এমন নোংরা পথ নিল। কিন্তু সে তো এমনিতেই আত্মহত্যার পথ বেছেই নিয়েছিল। অবশ্য হাঁস, মুরগি, গরু, ভালো ঘরে এসব ছাড়াও তো কিছু চাইবার থাকতে পারে বষ্টমীর মোড়লের কাছ থেকে। চোখের জল মোছার প্রয়োজনও বোধ করে না বাসন্তী। চোখের জল অবাধে গড়াতেই থাকে। সে খানিক বাদে পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়ে। বিষাক্ত মুহূর্ত বাতাসের চেয়েও দ্রুত ধেয়ে আসে, যেমন আজ এলো। বিকেলবেলা থেকেই বষ্টমীর দেওয়া একটা নতুন কাপড় গায়ে জড়িয়ে রান্না করতে বসে বাসন্তী। বষ্টমী আজও তাকে চুল বাঁধতে বারণ করেছে, এমনকি আজ সারাদিন কিছু খেতেও দেয়নি। বষ্টমী নিজেও খায়নি যদিও। অদ্ভুত রকমের রান্না করতে বলেছে আজ তাকে। পোলাও, মাংস বা নিদেন পক্ষে শাকচচ্চড়িও নয়। ভাঙা আতপ চালের ভাত, মেটে আলু পোড়া আর পদ্ম বীজের পায়েস,
অতিথিকে এমন খাওয়ানো কি উচিত? মনে খটকা লেগেছিল বাসন্তীর, কিন্তু কোনো প্রশ্ন করেনি সে, কোনো ব্যাখ্যা চায়নি। তার বুকের বাতাস এমনিতেই যত সময় গড়াচ্ছে ততই ভারী হয়ে উঠছে। রাতের প্রথম প্রহরে যখন প্রথম শেয়াল ডেকে উঠল, তখনই বাসন্তীর রান্না শেষ হল। উনুনে জল ঢেলে সে উঠোনে বেরিয়ে আসলো রান্নার চালা থেকে। কিন্তু এই কিরকম রাত আজকে! পূর্ণিমার আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে, অথচ তার এক কণা জ্যোৎস্নাও কোথাও পড়ছে না। ভালো করে খেয়াল করে দেখল বাসন্তী, একটাও ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে না পরিবেশে। উঠোনের ওপারে আঁশশেওড়া গাছটায় ঝাঁক বেঁধে রয়েছে লক্ষ লক্ষ জোনাকি পোকা, কিন্তু তার মধ্যে কোনো স্পন্দন নেই। তারা এক জায়গায় একদম অচল, স্থির। বাসন্তীর চোখ ঘরের দাওয়াতে যেতেই ভয়ে বুকটা হিম হয়ে যায়। একজোড়া জ্বলন্ত কয়লার বিন্দু তারই দিকে তাকিয়ে অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে আছে। বাসন্তী কিছুতেই বুঝতে পারছে না সেটা কি। চোখ শুরু করে অন্ধকার ভেদ করে দেখার আপ্রাণ চেষ্টা করতে থাকে বাসন্তী। ঠিক এর মিনিট কয়েক পর বষ্টমী বেরিয়ে আসে একটা ছোট্ট প্রদীপ হাতে নিয়ে। বষ্টমীকে দেখে বাসন্তী তড়িৎকৃষ্ট হয় যেন। যাকে এখন বাসন্তী সামনে দেখছে, এ কি সেই গলায় রুদ্রাক্ষ আর হাতে করতাল নিয়ে পথে পথে ভিক্ষা করা বষ্টমী? নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না বাসন্তী। তার বষ্টমী মা এখন সাক্ষাৎ নরকের গর্ভ থেকে উঠে আসা যেন এক প্রেত মূর্তি। বাদুড়ের মতো লোটানো হাতাযুক্ত কালো ঢোলা আলখাল্লা তার পরনে এখন। বার্ধক্যের ধূসর উন্মুক্ত কেশপুঞ্জ আলুলায়িত হয়ে আছে তার মুখের দুদিকে। কাঁধে, পিঠে, সব জায়গাতে এবং কপালে কালো কাজলে আঁকা বৃহদায়তন এক টিপ। গাঢ় রক্তাভ দু ঠোঁট ভেদ করে বেরিয়ে আসছে ক্রূর এক হাসি। বষ্টমীর প্রদীপের আলো পিছলে যাচ্ছে তারই পাশে দাঁড়িয়ে থাকা কুচকুচে কালো বিড়ালটার মসৃণ গা থেকে। জ্বলন্ত বিন্দু দুটো এখন বষ্টমীর দিকে নিবদ্ধ। বষ্টমী ডান হাতের তর্জনী তুলে বাসন্তীকে হাত মুখ ধুয়ে নেওয়ার নির্দেশ দিল। মন্ত্রমুগ্ধের মতো নির্দেশ পালন করে বষ্টমীর সামনে গিয়ে দাঁড়ালো বাসন্তী। বষ্টমী তাকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করল। কালো বিড়ালটা বাইরেই দাঁড়িয়ে রইল। আজ সে পাহারা দেবে। কাজ শেষ না হওয়া পর্যন্ত তার ছুটি নেই। বষ্টমী বাসন্তীকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে একটা গোসাপের চামড়ার আসনে বজ্রকল্পে বসতে দেয়। বাসন্তী দেখে তার সামনেই মেঝেতে কাজল দিয়ে একটা অতি বিচিত্র নকশা আঁকা আছে। একটা বৃত্তকে কেন্দ্র করে 21টা মুন্ডহীন দেহ, তাদেরকে ঘিরে আরও বড় একটা বৃত্ত, এবং সেই বৃত্তকে ঘিরে 42টা মানুষের মতো দেখতে মাথা আঁকা আছে। নারী কি পুরুষ মাথা বোঝার উপায় নেই। আর এই সম্পূর্ণ নকশার ঠিক মাঝখানে বসল বষ্টমী। বাসন্তীর দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে বষ্টমী আদেশ করল, বাম হাতের কনিষ্ঠায় পেঁচিয়ে ব্রহ্মতালু থেকে 3টে চুল ছেড়ে আমাকে দাও। বাসন্তীর যেন একটার পর একটা চমক লেগেই চলেছে। এ কার কথা ভেসে আসছে বষ্টমীর গলা থেকে?
বষ্টমীর জিভে এত স্পষ্ট বাংলা উচ্চারণ সে আগে কখনো শোনেনি। বাসন্তী এই সব কিছুর মধ্যে লক্ষ্য করল ওর একদম ভয় করছে না। যেসব শুনলেও গা শিউরে ওঠার কথা সেসব কাণ্ড সে নিজের চোখে দেখছে, তবুও তার ভয় করছে না। আর দেরি না করে বষ্টমীর আদেশ পালন করল বাসন্তী। বষ্টমী সেই চুল তিনখানা নিজের বাম হাতের তর্জনীতে পেঁচিয়ে চুল সমেত আঙুলটাকে বাসন্তীর চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে শূন্যে আকড় কাটতে কাটতে একটা ছড়া বা মন্ত্র আওড়াতে থাকে। কিরত কিরত চিকুর নারী বন্ধু কিরত বন্ধু তারি কিরত ছায়া শত্রু ঘিরে সাপের বুগে পত্তু ঘিরে। ঘ্যান ঘ্যানে একটানা সুরে ততক্ষণ এই ছড়াটা বষ্টমী আওড়েই গেল যতক্ষণ না বাইরে দাঁড়িয়ে থাকা কালো বিড়ালটা আকাশের দিকে মুখ তুলে ভীষণভাবে ডেকে ওঠে। সেই ডাক পৃথিবীর কোনো প্রাণীর হতেই পারে না। বিড়ালের ডাকে মন্ত্র পড়া শেষ করল বষ্টমী। তারপরই নিজের দুটো হাত উপরের দিকে ছড়িয়ে অট্টহাসি হাসতে শুরু করে, আর সেই সঙ্গে দুর্বোধ্য ভাষায় কি সব বলতে থাকে। বষ্টমীর এই দুর্বোধ্য ভাষায় আহ্বানের আকুতি কাকে ডেকে নিয়ে আসছে? ঘরের বাতাস ভাগাড়ের দুর্গন্ধে ভরে উঠেছে একটু একটু করে। দম আটকে যাচ্ছে বাসন্তীর। মাটির প্রদীপ দপদপ করে কয়েকবার কেঁপে উঠল। প্রদীপের আলো ঘরের দেওয়ালে পড়েছিল, সেই আলোর ওপর ছায়া ফেলে দাঁড়ালো গা ঘিনঘিনে নোংরা কালো একটা শকুনের অবয়ব। বাসন্তী কি ঠিক দেখল? শকুনটা তো বাইরে থেকে আসেনি, শকুনটা শূন্য থেকে আবির্ভূত হলো। এও কি সম্ভব? শকুনটার শরীর রক্ত মাংস দিয়ে তৈরি নাকি দলা পাকানো অন্ধকার দিয়ে, সেটা বাসন্তী নিশ্চিত বলতে পারবে না। শকুনটা এবার কর্কশ গলায় ডেকে উঠল। ঘরের দেওয়াল ছাদ সব ভেঙে পড়ে যেতে চাইল সেই ডাকের প্রতিঘাতে। বাসন্তী কিছুই বুঝতে পারছে না, কিন্তু বষ্টমী সেই ডাকের অর্থ বুঝতে পারল বলে মনে হলো বাসন্তীর। বষ্টমী গলায় কাপড় দিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করল শকুনটাকে। বষ্টমী এবার চেনা গলায় চেনা স্বরে বাসন্তীকে বলল, প্রণাম কর কিনে, কিরতকে প্রণাম কর। আজ থেকে সারা জীবন কিরত তো রক্ষা করবে। আজ থেকে কিরতই হলো তোর প্রভু। ঠিক সময় হলে সব কিরত তোকে গ্রহণও করবে। তুই সত্যি করেই সেদিন রানী হবি, মহা শক্তিশালী রানী, কিরতের রানী। যা যা যা, এবার গিয়ে চুলটো বাঁধিকলে আর সময় লাই। মুরলের আসার সময় আসি গেছে, বাকি সব কথা তোকে পরে বলবো, এখন যা। মাটিতে মাথা ঠেকিয়ে কিরতকে প্রণাম করে উঠে পায়ে পায়ে ঘরের বাইরে চলে গেল বাসন্তী। তখন সবে রাতের দ্বিতীয় প্রহর শুরু হয়েছে। প্রহরীর মতো শেয়ালের দল একসঙ্গে সেই বার্তাই ছড়িয়ে দিল আকাশে বাতাসে। বাসন্তী রান্নার চালাতে ঢুকে কাপড়খানা ভালো করে জড়িয়ে নিল। চামেলির তেল দিয়ে চুলের বেনি বাঁধল, পায়ে আলতা পরে নিল। সেই আলতাই আঙুলে করে একবার ঠোঁটেও লাগালো। চোখের কোলে কাজল টানল। ঈশ্বর সাক্ষী, যে কেউ এই অবস্থায় বাসন্তীকে দেখলে নিশ্চয়ই স্বর্গের দেবীর সঙ্গে তুলনা করত। কিন্তু বাসন্তীর এখন নিজেকে ছোট হাত আয়নাটায় দেখে সাক্ষাৎ ডাকিনী বলে মনে হলো। কপালে খয়েরি টিপ আঁকতে আঁকতে বাসন্তী শুনতে পেল বাইরের উঠোনে মোড়লের গলা, খানিক জড়ানো, নেশাতুর।
बसंती, घर के क्यों नहीं लगी? अरे बसंती, कुथा गले? बुष्टुमी ब कुथा गा? बुष्टुमी बड़ी अच्छी लगे। अरे तुरा सब कुथाए गली रे, तुदेर घर के बड़ा कुटुम ऐसे छी देख कि ना। প্রদীপ হাতে করে বাসন্তী এসে দাঁড়ায় রান্নার চালার বাইরে। সে নিশ্চিত জানে না ঠিকই, তবে অনুমান করতে পারছে যে আজ তার এই পূর্ণিমার রাতে কি ভূমিকায় উপনীত হতে হবে। আজ বাসন্তীদের ঘরে প্রদীপ জ্বলছে, বিলাসিতা আজ করতেই হবে। সেই প্রদীপের আলো বাসন্তীর মুখের ওপর পড়ছে। সাক্ষাৎ দেবী রতি রক্ত মাংসের দেহ ধারণ করেছে। মোড়লের জিভ লকলক করে উঠল। বসন্তে, এমন সুন্দর করে সাজিয়েছিস তো মূর্তবে, তোকে দেখে তো মোর আজ হাটো করে নিতে মন যাচ্ছে। সবুর করো মোড়ল, আগে আমার হাতে রাধা দুটো ভাত খাও, তারপর তো বিয়া। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। চল, আগে তোর হাতের নাটক কেমন সুন্দর হয়েছে খেয়ে দেখে। মোড়ল টলতে টলতে গিয়ে রান্নার চালায় ঢুকল। বাসন্তী মেঝেতে কাঁথার আসন পেতে দিল। সেই আসনে বসল মোড়ল। বাসন্তীর কলার পাতায় মোড়লকে পরিবেশন করল ভাঙা আতপ চালের গলা ভাত, পোড়া মেটে আলু আর আয়াখাতা পদ্মবীজের পায়েস। এমন বিচিত্র ব্যঞ্জন পরিবেশন করা হয়েছে তা দেখেই চটে ওঠে মোড়ল। এসব কে পিন্ডি রথে চিজ রে মগে, এসব কেউ খায় লাগে? আমরা গরিব মানুষ বটে, যা জুটে তাই খাই। তুমি একবার খেয়ে দেখো কেন, তা এ স্বাদ তুমি জীবনে ভুলবা না গো, এই বলে দিলাম। বাসন্তীর মায়া জড়ানো কণ্ঠস্বরে মোড়লের দপ করে জ্বলে ওঠা রাগ মুহূর্তে প্রশমিত হয়ে গেল। বাসন্তীর দিকে একটা ইঙ্গিতপূর্ণ বিশ্রী হাসি ছুঁড়ে দিয়ে মেটে আলু দিয়ে একদলা ভাত মেখে মুখে ভরে আর সঙ্গে সঙ্গে থু 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 করে সবটা বার করে ফেলে। মুখের বিস্বাদ বদলাতে পদ্মবীজের পায়েস মুখে দেয়। মোড়লের চোখে মুখে তৃপ্তি ফুটে ওঠে। চেটে পুটে সম্পূর্ণ পায়েসটা খেয়ে ফেলে মোড়ল। ভিটের দক্ষিণের শিউলি গাছটার গোড়ায় বাসন্তী পেতলের ঘটিতে করে মোড়লকে হাত মুখ ধোয়ার জল ঢেলে দিচ্ছিল। জ্যোৎস্না এখনো ফিকে হয়েই রয়েছে বষ্টমীর ভিটের আকাশে। বেয়াদব মোড়ল এবার শালীনতার সীমা পেরিয়ে নিজের ভিজে হাত বাসন্তীর আঁচলে মুছতে যায়। এই ব্যাপারটার জন্য বাসন্তী মোটেই তৈরি ছিল না। বাসন্তীর সর্বাঙ্গ ভয়ে থরথর করে একবার কেঁপে ওঠে। পিছিয়ে যেতে গিয়ে নিজেরই শাড়িতে পা জড়িয়ে পড়ে চিত হয়ে পড়ে যায় সে। মোড়লের সেই নোংরা হাসিটা আবার ঠোঁটের ফাঁক গলে বেরিয়ে আসে। বাসন্তীর দিকে ঝুঁকে পড়ে মোড়ল। তো এখানে শুয়ে পড়লি রে? কেবল এইটুকুই বলার সুযোগ পায় সে। সে বিপদ টের পাওয়ার আগেই নিঃশব্দে একটা শকুন এসে তার মাথার উপর উপস্থিত হয়। বাসন্তী চিনেছে কিরত। কয়েক মুহূর্তের অপেক্ষাও করতে হয়নি।
কিরত নিজের তীক্ষ্ণ ঠোঁটের এক ছোবলে প্রথমেই মোড়লের ঘাটটা কামড়ে ধরে। মোড়ল আচমকাই আক্রমণ আশা করেনি। তার সঙ্গে কি ঘটছে সেটা বুঝে ওঠার আগেই শকুন মোড়লের ঘাড় কামড়ে ছিঁড়ে নেয় একদলা মাংস। মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে তার। এই উপলব্ধি হওয়া মাত্রই প্রাণপণে চিৎকার করে ওঠে। বাসন্তী অবাক হয়ে দেখল খোলা উঠোনের মধ্যে করা চিৎকার আকাশে বাতাসে মিশে না গিয়ে বরং অদৃশ্য কোনো এক দেওয়ালে বাধা পেয়ে উঠোনের বাতাসেই গুমড়ে গুমড়ে উঠতে থাকে। মোড়ল যত মরণপণ চিৎকার করতে থাকে, ঘরের দাওয়ায় দাঁড়িয়ে নিষ্ঠুর তিরস্কারে বষ্টমী ততই হো হো করে হাসতে থাকে। হাসতে হাসতে বষ্টমী একবার বলে, লোভ ধরেছে বাসন্তীর উপর লোভ। বাসন্তীকে আর তোরা খুবলে খাওয়ার সুযোগটাই পাবি রে মোড়ল, আর তোরা সুযোগ পাবি লাই। বাসন্তী এখন থেকে কিরাতের। মোড়লের চিৎকার তখনও থামেনি, তবে ক্ষীণ হয়ে এসেছে গলার স্বর। ক্ষতবিক্ষত শরীরটা তখনও ছটফট করছে বাঁচার তাগিদে। কিরত তৃপ্তি করে খুবলে খুবলে মাংস খেয়েই যেতে থাকল। বাসন্তীর চোখ বিস্ফারিত। কি বিভৎস সেই দৃশ্য! কিরতের ঠোঁটের ফাঁপে ধরা আছে মোড়লের চোখটা। এই অন্ধকারেও সেটা স্পষ্ট জলজল করছে দেখা গেল। কিরতের গা মোড়লের রক্তে মাখামাখি। শিউলি গাছটার গোড়ায় ভেসে যাচ্ছে রক্তের সরু একটা স্রোত। গাছের শিকড়টা কি শুষে নিচ্ছে সেই রক্ত? কতক্ষণ ধরে চলল কিরতের এই ভুরিভোজ তা বলা কঠিন। তবে অবশেষে থামল তার নারকীয়তা। খাওয়া থামিয়ে বষ্টমীর দিকে তাকিয়ে শেষবারের মতো আবারও ডেকে উঠল সে কর্কশ গলা। বষ্টমী আবার গলায় কাপড় দিয়ে তাকে প্রণাম জানালো মাটিতে মাথা ঠেকিয়ে। তারপর মোড়লের আধ খাওয়া দেহটা ঠোঁটে করে নিয়েই উড়ে গেল দূর থেকে আরও দূরে। মোড়ল তখনও জীবিত, কেবল একটা করুণ গো গো শব্দ বের হচ্ছে তার গলা থেকে। এই কদিনের এতখানি মানসিক নির্যাতন সহ্য করতে পারেনি বাসন্তী। জ্ঞান হারানোর আগে সে শুধু শুনতে পায় মোড়লের ক্ষীণ গলার স্বর ছাপিয়ে যাচ্ছে শকুনটার বাতাস কাটা ডানার শব্দ।